আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় বাংলাদেশি যারা পৃথিবীর যে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সুদূর থাইল্যান্ড থেকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামতে ডেকে রাখেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটি সুন্দর আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমার কাছে মনে হয়েছে সুন্দর আগামীর স্বপ্ন বিনির্মাণের জন্য আমাদের প্রবাসীদের ভূমিকা অত্যন্ত জরুরি। আমরা জানি, আমরা যারা দেশে অবস্থান করি, আমরা যারা ব্যবসা করি, চাকুরি করি, যে কাজই করি না কেন, এটা আমাদের ন্যাশনাল অ্যাচিভমেন্ট। কিন্তু আমরা যারা প্রবাসে যারা অবস্থান করছেন, স্ব অবস্থায় যারা স্বনির্ভর, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সন। আমরা মনে করি তাদের যোগ্যতা, তাদের ক্যাপাসিটি, তাদের যে সততা, দক্ষতা দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে তারা ব্যবসা পরিচালনা, চাকরি পরিচালনা করে আসছে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আগামীর যে স্বপ্ন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। সেক্ষেত্রে হতে পারে অবশ্যই রেমিটেন্স এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে তারা যে মেধা অর্জন করেছে, তারা যে দক্ষতা অর্জন করেছে প্রবাসী থেকে। আমার মনে হয় যারা দীর্ঘদিন যারা প্রবাসী, আমাদের যারা বাংলাদেশি 20 বছর, 30 বছর, 40 বছর যারা দেশের বাইরে আছেন, বিজনেস করছেন, কর্মদক্ষতায় আছেন, চাকরি করছেন ভালো ভালো, তাদের সশরীরে দেশে এসে ভূমিকা রাখা খুবই প্রয়োজন। কারণ আমি দেখেছি, আমি মিডল ইস্ট যতটুকু আমি ভিজিট করেছি, আমি দেখেছি সেখানে মানুষজনের যে চারিত্রিক যে বৈশিষ্ট্য এবং তাদের যে পেরেশানিহীন একটি জীবন, এরপরে তাদের যে তারা কাউকে নিয়ে তারা পেরেশান না, কাউকে নিয়ে তারা ভাবে না। এই যে তারা নিজেদের মধ্যে সীমাবদ্ধ, তারা যে পাংচুয়ালিটি তাদের মধ্যে, সত্যি এটা আনবিলিভেবল। যে এই গুণটি যদি আমরা বাংলার মানুষ যদি 50% অর্জন করতে পারি, আমার তো মনে হয় যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়াকে আমরা ওভারকাম করতে আমাদের খুব বেশি সময় লাগার কথা না। আলহামদুলিল্লাহ, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী ছাত্র, থাইল্যান্ডে যিনি দীর্ঘদিন থেকে বিজনেস করে আসছেন, ওনার এখানে একটা আবাসিক হোটেল রয়েছে, তিনি এখানে পরিবার নিয়ে থাকেন, আমাদের প্রিয় দিদার ভাই। আমরা থাইল্যান্ডের পর্যালোচনা আলোকে, যেমন আমরা সকলেই থাইল্যান্ড নিয়ে আমাদের একটা মিসকনসেপ্ট আছে, অবশ্যই সেটা ভিন্ন, কিন্তু তারা যে মিসকনসেপ্ট, এর মধ্যেও তারা ওই মিসকনসেপ্টের মধ্যে আমার কাছে মনে হয় তারা মানবিকতার দিক থেকে তারা অনেক 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 ঊর্ধ্বে তারা। তাই এখন এই যে একটি থাইল্যান্ডের মতো জায়গায় আমরা যেটা দেখছি, বা ওরা যে কমিউনিটি স্টাবলিশ করেছে, যে সততা স্টাবলিশ করেছে, ওনার অভিজ্ঞতার আলোকে আমরা কি কি এই গুণাবলীগুলো নিয়ে গেলে আমরা একটি দেশকে সাজাতে পারবো ইনশাল্লাহ। দিদার ভাই, আমরা এই বিষয়ে একটু আপনার থেকে শুনতে চাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ মাসুদ জামিল ভাই আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন। আসলে প্রবাসীরা, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা খুবই অবহেলিত। তাদের কোনো মূল্যায়ন আজ পর্যন্ত হয়েছে বলে আমি মনে করি না। সবসময় এরা আসা যাওয়ায়, এয়ারপোর্টে, ইমিগ্রেশনে হ্যারাসমেন্ট হয়, তাদের লাগেজ থেকে মালামাল চুরি হয়। বলতে গেলে একটা খুবই খারাপ অবস্থা। সারা জীবনের সঞ্চয় নিয়ে অনেকে দেশে ফিরেন, অনেকে 10 বছর 5 বছর বিদেশ করার পর ওই টাকা নিয়ে দেশে ফিরেন, কিন্তু সঠিক সম্মানটুকু তারা দেশের মধ্যে গিয়ে পায় না। এ ব্যাপারে এখন আসলে কেউ কথাও বলে না। আপনি বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মনে করব এই প্রবাসী ভাই বোনেরা, তারা যেখানেই থাকুক পৃথিবীর, তারা ভালো কিছু জানে, তারা ভালো কিছু শিখে, যেটা বাংলাদেশে দেখে না। যার কারণে দেশে যাওয়ার পর আমাদের খুবই জীবনযাপন করতে অসুবিধা হয়, বিশেষ করে রাস্তাঘাটে, চলাফেরায়, বাজার, সব জায়গায়। হ্যাঁ, কারণ একটা পরিবেশে আমরা এখানে জীবনযাপন করি। দেশে গেলেই সবচেয়ে ভালো থাকার কথা, কিন্তু ওখানেই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই যে আমরা এগুলো আসলে প্রবাসী ভাই বোনদেরকে দেশ গড়ার কাজে তাদেরকেও যদি নিয়ে আসা হয়, তাহলে একটা শেয়ারিং করে তারা তাদের অভিজ্ঞতা, তাদের
কর্মদক্ষতা, এগুলো আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি সহায়ক হবে বলে আমি মনে করি। আর প্রবাসী ভাই বোনদেরকে বিশেষ করে মূল্যায়ন করা উচিত, যেহেতু দেশের একটা বড় অংশ তারা সাপোর্ট দিয়ে থাকে অর্থনৈতিকভাবে, তাদের মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি। আর আপনি যেটা বলছেন মানবতাবোধ, সেটা আমরা এখানে দেখি। আর আরেকটা কনসেপ্টের সাথে আমি একমত না আপনার সাথে, সেটা হচ্ছে এই যে আমাদের দেশে থাইল্যান্ডকে একটা মানে খারাপ দিকে দেখে। আসলে এখানে এসে খারাপ কিছু নাই, এটা তো এখানে কোনো সংঘর্ষ নাই। আপনি দেখেন এখানে কোনো মারামারি নাই, একজন আরেকজনকে এটা জোর জবরদস্তি কেউ কিছু করতেছে না। তাহলে যেখানে শান্তি, সেটা তো আর অপরাধ হতে পারে না, তাই না? যদি অপরাধ তখনই ঘটবে যখন আপনি জোর জবরদস্তি করবেন, অন্যায় করবেন, তাই না? এখানে তো কেউ কাউকে জোর জবরদস্তি করতেছে না, অন্যায় করতেছে না। তাহলে এখানে শান্তি আছে, তাই না? এটা আমি কোনোভাবেই খারাপ দিক আমি এখানে দেখি না, বুঝছেন না? তাই আমাদেরকে আসলে সবার আগে আমাদের মানবিক হতে হবে। মানবতাবোধ প্রত্যেক মানুষের মধ্যে যদি জাগ্রত হয়, তাহলে দেশটা আপনি এগিয়ে যাবে। সরকার কি করবে বলেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। আমি চট্টগ্রামে থাকি। এই যে আপনি চট্টগ্রামে আপনার একটা খাল আছে, ওই যে সারা বছরই দেখি মেয়র যায়, মেয়র আসে, এটা কোনো ওরা প্রতিবারই পরিষ্কার করে, কিন্তু আজ পর্যন্ত এটা মানে শেষ হয় না। হ্যাঁ, শেষ করা সম্ভব হয় না। কারণ হচ্ছে আমি মনে করি এটা আমরা জনগণের দোষ। সরকার কি করবে? আপনি কলা একটা কি সুপ্রাটা রাস্তায় ফেলতেছেন, ওইটা নর্দমায় যাচ্ছে, নর্দমা বন্ধ হয়ে যাচ্ছে, পানি। আপনি রাস্তা উঁচু করে তা এটা সমাধান না। আপনাকে আগে মনটা উন্নয়ন করতে হবে। আপনার ভেতরে যদি পরিষ্কার থাকে, তাহলে দেশ পরিষ্কার হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিদার ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমার একটাই কথা ছোট্ট অভিজ্ঞতা থেকে, যদি কেউ ভুল না বুঝেন, আগামীর স্বপ্নিল বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই, প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। সেটার রেমিডেন্স তো অবশ্যই, পাশাপাশি তাদের যে দক্ষতা তারা অর্জন করেছে, সে মেধা যদি তারা আমাদের বাংলাদেশে দেয়, আমি মনে করি প্রত্যেকটা সেক্টরে তারা ইনশাল্লাহ ভালো কিছু উপহার দিতে পারবো আমরা ইনশাল্লাহ। কারণ তারা এমন একটি জিনিস, তাদের মধ্যে যোগ্যতা গড়ে উঠছে তাদের মধ্যে। আমরা যে বাংলাদেশকে গঠন করতে চাই, সেই বাংলাদেশের যে মানসিকতা আমাদের, সেই মানসিকতার পরিবর্তন তারা এখান থেকে করে গিয়েছে। আশা করি ইনশাল্লাহ একটি আমরা সুন্দর বাংলাদেশ গড়বো, যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি, মারামারি, কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে এক মানবিক। আমি আমার যোগ্যতা দিয়ে চেষ্টা করব, আমার চরিত্র দিয়ে চেষ্টা করব আমার দিকে অনুপ্রাণিত করার জন্য। আমি জোর জবরদস্তি করে কেউ আমার পক্ষে আসুক, এটা আমরা চাইবো না। এই নেচারটা আমাদের থেকে বেরিয়ে আসতে হবে, সবচেয়ে বড় খারাপ নেচার। আমি জোর আমাকে ভালোবাসার জন্য জোর করতে হবে কেন? আমাকে যদি মানুষ ভালোবাসে, সেটা তো আল্লাহ, এটা আমার পাওনা জিনিস, সেটা কিন্তু আপনি জোর করবেন কেন? আমি সবসময় একটি কথা বলি, পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, স্ব অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন, যার যার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমি যদি একসময় আমার কাছে বলি যে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি এখন আছেন, তিনি যদি আমাদের বাইতুল মুকাররমে যান, আমরা কি তাকে খতিব হিসেবে নিয়োগ দিব আমরা? এবং যদি উনি সামনের কাতারে নামাজ পড়তে গেছেন, আমরা যদি খতিব হিসেবে বা ইমাম হিসেবে তাকে দণ্ডায়মান না করি, এতে কি তিনি অপমান বোধ করবেন? না, করেন না। কারণ তিনি তো খতিবের জায়গাটা তিনি চাচ্ছেন না, ইমামের জায়গাটা তিনি চাচ্ছেন না। তাহলে এটা হচ্ছে মেসেজ, আমরা যে যে জায়গায় আছি যথোপযুক্ত জায়গায় তাকে যথোপযুক্ত জায়গায় রাখা। যদি আমরা যথোপযুক্ত জায়গায় রাখতে না পারি, তাহলে আমরা বাংলা একটা প্রবাদ আছে যে বন্যরা বড় সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এই যে বাক্যটা, যেটা যথোপযুক্ত জায়গায় আমরা যেখানে জায়গাটা রাখবো না, পৃথিবীতে কোনোদিন আমাদের উন্নয়ন হবে না। তা আমরা যারা থিঙ্কার রয়েছেন, যারা দেশকে পরিচালনার জন্য চিন্তা করেন, আপনাদের মাথায় রাখতে হবে কে কোন দিকে এক্সপার্ট, কে ভালো জানে। আমি তো মনে করি পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার চাইতেও মানুষের কাছে ভালো